মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে সকলকে স্বাগত জানাচ্ছি গোপালগঞ্জ অনলাইন স্কুলে। ভিউয়ার্স, টিচার্স এবং আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, যাদের জন্য গোপালগঞ্জ অনলাইন স্কুলের পথ চলা, সকলকে আমি এই পড়ন্ত বিকেলে মিষ্টি রোদ ও মৃদু ঠান্ডা হাওয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আমার পঞ্চম শ্রেণীর ছোট্ট ছোট্ট সোনামণিরা, তোমরা নিশ্চয়ই অপেক্ষা করছো আজকের ক্লাসের জন্য। আমি শাহিনা তাসমিন, সহকারী শিক্ষক, 106 নম্বর রামদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিয়ানী, গোপালগঞ্জ। আমি আছি তোমাদের সাথে। ছোট ছোট সোনামণিরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো সোনামণিরা, তোমরা সবাই নিশ্চয়ই বাড়িতে আছো, পরিবারের সকলকে নিয়ে নিশ্চয়ই স্বাস্থ্যবিধি মেনে নিয়ে অনেক ভালো আছো, তাই তো সোনামণিরা? চলো আমরা আমাদের পাঠ শুরু করি। তোমরা নিশ্চয়ই তোমাদের পাঠ্যপুস্তক, খাতা, কলম নিয়ে স্ক্রিনের সামনে অপেক্ষা করছো, তাই না? তো পাঠ শুরু করার আগে আমরা প্রতিবারের ন্যায় একটু মজার একটা গান গাইব। কি গান হতে পারে বলো তো? কি বিষয় থাকতে পারে গানের মধ্যে? কি একটু কি চিন্তা করবে? আচ্ছা, আমি তোমাদের একটু ক্লু দিচ্ছি। সেই জায়গাটি নিয়ে আমাদের গান, যে জায়গাটি আমাদের প্রাণের জায়গা, প্রিয় জায়গা, যে জায়গাটিকে আমরা, তোমরা, আমরা সবাই খুব মিস করছি। কি বলো তো সোনামণিরা? হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ, বিদ্যালয়। বিদ্যালয় নিয়ে গান কেমন হবে বলো তো? নিশ্চয়ই অনেক মজার হবে। বিদ্যালয় আমরা ভীষণ মিস করি, তাই না? আমরা খুব অপেক্ষায় আছি। আমরা প্রায় 7 মাস বিদ্যালয়ে যাই না, তাই না সোনামণিরা? আমরা অবশ্য মাঝে মাঝে যাই, তোমরা কিন্তু একদমই যাওনি, তাই না? আমরা কিন্তু অপেক্ষায় আছি। তোমরা, আমরা সবাই মিলে আমাদের প্রিয় বিদ্যালয়ে একসাথে আমরা যাব। তোমাদের উচ্ছ্বাসে মুখরিত হবে আমাদের প্রিয় প্রাঙ্গণটি। কি সোনামণিরা, অনেক কথা বলে ফেললাম, তাই না? গান শুনতে ইচ্ছা করছে, চলো গানে চলে যাই। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। কেমন লেগেছে বন্ধুরা? নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। আজকের ক্লাসের পুরো সময়টি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তোমাদের ভালো লাগাগুলো তোমরা কিন্তু আমাকে লিখে জানাতে পারো কমেন্ট বক্সে, আর আমার এই ক্লাসটি, লাইভ ক্লাসটি শেয়ার করতে পারো। তো সোনামণিরা, আমি কিন্তু তোমাদের জন্য আরেকটি জিনিস নিয়ে এসেছি। কি দেখতে চাও? কি বলো তো, কি হতে পারে? হ্যাঁ, ঠিক ধরেছো। প্রতিবারের ন্যায় আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটি ছবি। ছবিটি তোমরা একটু ভালো করে দেখবে। দেখো তো সোনামণিরা, কি আছে ছবিতে? ছবি দেখে কিছু বুঝতে পারছো কিনা? আজকে আমাদের পাঠ কি হতে পারে? কি আছে সোনামণিরা, দেখো তো। হ্যাঁ, এখানে কিন্তু প্রাচীর দেখা যাচ্ছে, তাই না? ইটের প্রাচীর দেখা যাচ্ছে। মনে হচ্ছে এটা একটা রাজপ্রাসাদের দেওয়াল, তাই না সোনামণিরা? আর এখানে কে বলো তো? একজন গুরুজন পা ধুচ্ছেন, তাই না? আর পাশে একটি বালক। দেখো, গায়ে কি জমকালো রাজ পোশাক, কি চমৎকার দেখতে, তাই না? পায়ে দেখো কি চমৎকার নগরা জুতা,
দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এই বালকটি মনে হচ্ছে জানো শাহজাদা, তাই না? কোনো বাদশার পুত্র, এরকম মনে হচ্ছে না? হ্যাঁ, সে কি করছে দেখো তো, সেই গুরুজনের পায়ে পানি ঢালছে। আর গুরুজন দেখো পা ধুচ্ছেন, নিজে হাতে তার পা পরিষ্কার করছেন, তাই না সোনামণিরা? কি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তাই না? এই ছবিটা তোমরা আগেও দেখেছো। কোথায় দেখেছো বলো তো? হ্যাঁ, তোমাদের প্রিয় পাঠ্যপুস্তকে, তাই না? এরকম একটি ছবি কিন্তু আছে। ছবিটি কোন একটা কবিতা আছে, তাই না? কোন কবিতা বলো তো সেটি? হ্যাঁ সোনামণিরা, এই তো ঠিক বলতে পেরেছো, শিক্ষাগুরুর মর্যাদা। কি বলতো? শিক্ষাগুরুর মর্যাদা। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজ আমাদের পাঠ শিক্ষাগুরুর মর্যাদা, এই কবিতাটি। সোনামণিরা, নির্ধারিত বিস্তারিত মানে পরিমার্জিত পাঠ পরিকল্পনা, যেটা একটা ছোট্ট পাঠ পরিকল্পনা 2 মাসের জন্য, নভেম্বর থেকে ডিসেম্বর, এরকম একটা পাঠ পরিকল্পনা তোমাদেরকে দেওয়া হয়েছে। নিশ্চয়ই তোমরা সবাই পেয়েছো। সেখানে কিন্তু বাংলা বইয়ে 4টি গল্প বা প্রবন্ধ এবং 2টি কবিতা আছে। একটি হচ্ছে স্বদেশ কবিতা এবং অন্যটি হচ্ছে শিক্ষাগুরুর মর্যাদা। আমি কিন্তু তোমাদের স্বদেশ কবিতাটি গত ক্লাসে শিখিয়েছি, নিশ্চয়ই তোমরা সেটি আয়ত্ত করেছো। আজ আমরা পড়ব কি বলতো? হ্যাঁ, আজ হচ্ছে কবিতা শিক্ষাগুরুর মর্যাদা। তো সোনামণিরা, আমি কবিতার নামটি অর্থাৎ আমাদের পাঠ শিরোনামটি আমি বোর্ডে লিখে দিচ্ছি। তোমরা কি করবে বলো তো? তোমরা তোমাদের পাশে তো খাতা আছেই, তাই না? খাতায় লিখে ফেলো পাঠ শিরোনামটি বা আজকের কবিতাটি। শিক্ষাগুরুর মর্যাদা। শিক্ষাগুরুর কি বলতো? মর্যাদা। আজকে আমাদের কবিতা শিক্ষাগুরুর মর্যাদা। তো সোনামণিরা, বলতো শিক্ষাগুরুর মর্যাদা এই কবিতাটি কে লিখেছেন? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই জানো, তাই না? জানো তো? আচ্ছা, আমি বলে দিচ্ছি। শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি লিখেছেন কাজী কাদের নেওয়াজ। তো আমি কবির নামটিও এখানে লিখে রাখি। তো সোনামণিরা, কাজী কাদের নেওয়াজ আমাদের এই প্রিয় কবি, এই সম্পর্কে আমাদের একটু জানা প্রয়োজন আছে, তাই না? কবি কাজী কাদের নেওয়াজ 1909 সালের 15ই জানুয়ারি মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার তালিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স এবং পিটি পাশ করেন। তিনি কিন্তু প্রথম ছিলেন একজন কর্মজীবনে তিনি ছিলেন একজন সাব ইন্সপেক্টর এবং পরবর্তীতে তিনি বিভিন্ন বিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেন। তিনি বিভিন্ন নীতিকথা এবং কাহিনীমূলক গল্প লিখেছেন, যে কারণে তিনি কিন্তু অনেক অনেক খ্যাতি অর্জন করেছেন। তো এই কবি কাজী কাদের নেওয়াজ 1983 সালের 3রা জানুয়ারি তিনি কিন্তু পরলোক গমন করেন। তো সোনামণিরা, নিশ্চয়ই কবি সম্পর্কে অল্প কিছু জানতে পেরেছ। তো একটু বলতে পারবে কবি কাজী কাদের নেওয়াজ কোথায় জন্মগ্রহণ করেন? হ্যাঁ, বলো তো। আচ্ছা, আমার সাথে সাথেই বলো। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার তালিপুর গ্রামে। কত সালে বলো তো? বলো। 1909 সালের 15ই জানুয়ারি, তাই না? তিনি প্রথমে কি ছিলেন বলতো পেশায়, চাকরি জীবনে? তিনি ছিলেন প্রথম একজন সাব ইন্সপেক্টর এবং পরবর্তীতে তিনি কি করেন? বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতা করেন, তাই না? আচ্ছা, তিনি কত সালে পরলোক গমন করেন বলতো? তিনি 1983 সালের 3রা জানুয়ারি মৃত্যুবরণ করেন বা পরলোক গমন করেন। তো সোনামণিরা, আমরা তো কবি সম্পর্কে জানলাম, চলো আমরা কবিতাটি এবার শিখে নেই। এই কবিতাটি
অর্থাৎ শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি তোমাদের পাঠ্য বইয়ের, এই যে আমার বাংলা বইয়ের কত পৃষ্ঠায় আছে বলো তো? হ্যাঁ, এই কবিতাটি আছে 81 পৃষ্ঠায়। শিক্ষাগুরুর মর্যাদা, কাজী কাদের নেওয়াজ। তো আমি প্রথমে তোমাদেরকে একটি আবৃত্তি করে শোনাবো। তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে এবং তোমরা আঙুল মেলাবে, ঠিক আছে? চলো আমরা কবিতাটি আমি আবৃত্তি করি, তোমরা শুনে নাও এবং আঙুল মেলাও। বাদশা আলমগীর, কুমারে তাহার পড়াইতো এক মৌলবী দিল্লির। একতা প্রভা দেখিয়া দেখেন বাদশা শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে। পুলকিত হৃদে আনত নয়নে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারে অঙ্গুলি। শিক্ষক মৌলবী ভাবিলেন আজি নিস্তার নাহি, যায় বুঝি তার সবই। দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে। স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে। ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দিল তার ভালে। হঠাৎ কি ভাবি কহিলেন আমি ভয় করি না কো, যায় যাবে শির টুটি। শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লির প্রতি সে তো কোন সার। ভয় করি না কো, ধারি না কো ধার, মনে আছে মোর বল। বাদশা সুদারে শাস্ত্রের কথা শোনাবো অনর্গল। কেমন লেগেছে তোমাদের কবিতাটি? অনেক ভালো লেগেছে, তাই না সোনামণিরা? আমি তো তোমাদের আবৃত্তি করে শোনালাম। তোমরা তোমরা এখন কি করবে বলো তো? আমার সাথে সাথে আবৃত্তি করবে। আমরা যদি এখন স্কুলে থাকতাম আমরা কিভাবে পড়তাম বলো তো? হ্যাঁ, আমরা পাশে সহপাঠীর সাথে দল বেঁধে পড়তাম, তাই না? ছোট দলে বড় দলে আমরা দলীয়ভাবে এটা পড়তাম, তাই না? জোরে জোরে সরবে আমরা সবাই মিলে পড়তাম। কিন্তু এখন তো আমরা বাড়িতে আছি, এখন আমরা নিজেরাই পড়ে নেই, তাই না? তোমরা আমার সাথে সাথে আরেকবার পড়ে নাও। শিক্ষাগুরুর মর্যাদা লিখেছেন কে বলো তো সোনামণিরা? চমৎকার বলেছো, কাজী কাদের নওয়াজ, তাই না? কাজী কাদের নওয়াজ। বাদশা আলমগীর, কুমারে তাহার পড়াইতো এক মৌলবী দিল্লির। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশা শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে। পুলকিত হৃদে আনত নয়নে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন ছাপ সঞ্চারী অঙ্গুলি। সোনামণিরা, আমার সাথে কি তোমরা পড়তে পারছো? আমি আবার একটু শুরু থেকে শুরু করি, পড়ো আমার সাথে। বাদশা আলমগীর, কুমারে তাহার পড়াইতো এক মৌলবী দিল্লি। বলো। হ্যাঁ, একদা প্রভাতে গিয়া দেখেন বাদশা শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে। পুলকিত হৃদে আনত নয়নে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজের পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারী অঙ্গুলি। শিক্ষক মৌলবী ভাবিলেন আজি নিস্তার নাহি, যায় বুঝি তার সবই। দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণে পড়ে। স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে। ভাবিতে ভাবিতে চিন্তা রেখা দিল তার ভালে। সোনামণিরা, মাগরিবের আজান হচ্ছে, তোমরা একটু চুপ করে থাকো, আজান শোনো। আমরা পরবর্তীতে আজান শেষ হলে আমরা আবার কবিতা আবৃত্তি শুরু করব।
ধন্যবাদ সোনামণিরা অপেক্ষা করার জন্য। আজানের বিরতির পর আমরা আবার আমাদের পাঠে মনোযোগ দিই। তো আমরা পড়েছিলাম ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দিল তার ভালে, এ পর্যন্ত, তাই না? এবার পরবর্তী অংশ আমরা একটু শিখে নিই। হঠাৎ কি ভাবি উঠি, বলো। হঠাৎ কি ভাবি উঠি, কহিলেন আমি ভয় করি না কো, যায় যাবে শির টুটি। হঠাৎ কি ভাবি উঠি, কহিলেন আমি ভয় করি না কো, যায় যাবে শির টুটি। শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লির প্রতি সে তো কোন ছাড়। ভয় করি না কো, ধারি না কো ধার, মনে আছে মোর বল, বাদশা শুধালে শাস্ত্রের কথা শোনাবো অনর্গল। কি বলো? ভয় করি না কো, ধারি না কো ধার, মনে আছে মোর বল, বাদশা শুধালে শাস্ত্রের কথা শোনাবো অনর্গল। তো সোনামণিরা, তোমরা নিশ্চয়ই আমার সাথে আবৃত্তি করতে পেরেছো। তো এখানে কিছু শব্দ আছে যেগুলা তোমাদের কাছে একটু নতুন মনে হতে পারে, তাই না সোনামণিরা? চলো আমরা শব্দের অর্থগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। কোন শব্দগুলো তোমাদের কাছে একটু নতুন মনে হয় তোমরা একটু নোট করে নাও। আচ্ছা, আমি তোমাদের একটু সাহায্য করছি। দেখো তো, বাদশা আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলবী দিল্লি। কুমারের অর্থ কি সোনামণিরা? কুমারের অর্থ কি বলো তো? একটু চিন্তা করতে থাকো। হ্যাঁ, আমি তো বলে দিচ্ছি, তোমরা একটু চিন্তা করতে থাকো। কুমারের অর্থ কি বলো তো? কুমারের অর্থ কি বলো তো সোনামণিরা? কুমার অর্থ কি? কুমারে অর্থাৎ কুমার মানে কুমারকে পড়াইতেন। তো কুমার কে বলো তো? কুমার অর্থ হচ্ছে রাজার ছেলে, রাজকুমার। রাজার ছেলেকে বলা হয় কুমার। তো কুমারে অর্থাৎ কুমারকে মানে রাজার ছেলেকে পড়াতেন, তাই না? কুমার অর্থ কি বলো তো সোনামণিরা? কুমার অর্থ রাজার ছেলে। কুমার অর্থ রাজার ছেলে। আচ্ছা, আর কিছু শব্দ একটু খুঁজে বের করো তোমরা। দেখো দেখো, শাহজাদা। শাহজাদা অর্থ কি বলো তো সোনামণিরা? শাহজাদা অর্থ কি? বাদশার পুত্র। শাহজাদা অর্থ বাদশার পুত্র, তাই না? শাহজাদা অর্থ বাদশার পুত্র, তাই তো সোনামণিরা? আমরা আরেকটু খুঁজে দেখি, তোমরা নোট করতে থাকো। কি কি তোমাদের কাছে নতুন শব্দ মনে হয়? বাড়ি। বাড়ি অর্থ কি সোনামণিরা বলো তো? বাড়ি একটু দেখে নাও। বাড়ি অর্থ কি? হ্যাঁ, ঠিক বলেছো, বাড়ি অর্থ পানি। বাড়ি অর্থ কি? বাড়ি অর্থ পানি। আর কি নতুন মনে হয় তোমাদের কাছে বলো? চরণে। চরণটা কি বলো তো সোনামণিরা? চরণ অর্থ কি বলো তো? চরণ অর্থ, হ্যাঁ, চরণ অর্থ পা। চরণ অর্থ পা। চরণ অর্থ কি বলো? পা। চরণ অর্থ পা। আর কি হতে পারে বলো তো নতুন শব্দ? দেখো, আমি ভয় করি না কো, যায় যাবে শির টুটি। যায় যাবে শির টুটি। শিরটা কি সোনামণিরা বলো তো? শির অর্থ কি? চিন্তা করে বলো, শির অর্থ কি? আমার হাতে আছে, এখন দেখে নাও। শির অর্থ কি বলো তো সোনামণিরা? শির অর্থ মাথা। শির অর্থ মাথা।
তাহলে আমরা এই শব্দার্থগুলো একটু শিখে নেই, আর একবার পড়ে নিই। কুমার রাজার ছেলে বা রাজকুমার, তাই না? শাহজাদা বাদশার পুত্র, শাহজাদা বাদশার পুত্র। বাড়ি পানি, বাড়ি পানি। বাড়ি অর্থ কি বলতো? পানি। চরণ, চরণ অর্থ কি? পা, চরণ অর্থ পা। শির, শির অর্থ কি বলো? হ্যাঁ, শির অর্থ মাথা, শির অর্থ মাথা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তাই না সোনামণিরা? আচ্ছা, তোমরা বলো তো এর মাঝে যেসব যুক্ত বর্ণ আছে, এই যুক্ত বর্ণগুলো কি কি বলো তো? অনেক যুক্ত বর্ণ এখানে আছে, তোমরা এই যুক্ত বর্ণগুলো খুঁজে বের করো এবং এগুলো একটু ভেঙে দেখাও। আমি তোমাদের একটু সাহায্য করছি। কি যুক্ত বর্ণ আছে সোনামণিরা? দেখো, শিক্ষক, শিক্ষক। এখানে যুক্ত বর্ণ কোনটি বলো তো সোনামণিরা? শিক্ষক। যুক্ত বর্ণ আছে এটা, তাই না? যুক্ত বর্ণ আমি যদি ভেঙে দেখাই তাহলে কি হবে বলো তো? ক যোগ মূর্ধন্য স, তাই না? ক যোগ মূর্ধন্য স। আচ্ছা, এবার আমরা এই যুক্ত বর্ণটি দিয়ে আমরা নতুন কিছু শব্দ বলি তো। তোমরা বলো তো সোনামণিরা, আর কি হতে পারে? দেখো তো এটা হয় কিনা। এটা কি বলো তো? খায়। হ্যাঁ, তোমরা আরেকটু বলো তো। হ্যাঁ বলো। শিক্ষা, শিক্ষা, শিক্ষা। আরেকটু বলতে পারবে? আরেকটু বলো তো। সাক্ষম, সাক্ষম, তাই না? আচ্ছা সোনামণিরা, আরেকটি যুক্ত বর্ণ তোমরা খুঁজে দেখো। শাস্ত্র, কি বলতো? শাস্ত্র। শাস্ত্র। এখানে যুক্ত বর্ণ কোনটি বলতো? কি কি আছে এখানে বলতো? কি কি এখানে যুক্ত হয়েছে বলো? দন্ত স, ত, আর হচ্ছে রফলা। কি কি বলতো? দন্ত স যোগ ত যোগ কি বলতো? রফলা, র, তাই না? এগুলো যুক্ত হয়েছে। আচ্ছা, এই যুক্ত বর্ণটি দিয়ে তোমরা নতুন আরেকটি শব্দ বলো তো। বলো সোনামণিরা। হ্যাঁ, ঠিক বলেছো, অস্ত্র, অস্ত্র, তাই না? আর কি হতে পারে বলো? বলো বলো। বস্ত্র, বস্ত্র। আর কি হতে পারে বলো তো? হ্যাঁ, স্ত্রী। তাই না সোনামণিরা? তোমরা এরকম ভাবে অনেক যুক্ত বর্ণ খুঁজে বের করবে এবং ভেঙে দেখাবে, এবং তারপর ওই যুক্ত বর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি করে দেখাবে। ঠিক আছে সোনামণিরা? আচ্ছা, এখানে আমরা যে কবিতাটি শিখলাম, এই কবিতাটি থেকে তোমরা কি বুঝতে পেরেছো সোনামণিরা? শিক্ষাগুরুর মর্যাদা। এই পুরা আজকে আমরা যে অংশটি পড়লাম, পুরা কবিতার অর্ধেক অংশ পড়লাম। আমাদের বাকি যে বাকি অর্ধেক অংশ সেটি আমরা অন্য একটি ক্লাসে আমরা শেখার চেষ্টা করব। আজ এই অর্ধেক অংশে
যেটি আমরা দেখেছি যে বাদশাহ আলমগীর তার পুত্রকে দিল্লির এক মৌলভীর কাছে পড়াতেন। তো একদিন বাদশাহ যাচ্ছিলেন এবং তিনি দেখতে পেলেন তার পুত্র তার নিজের হাতে পানি ঢালছে, কিন্তু শিক্ষক তার নিজের পা নিজেই সাফ করছেন, ময়লা সাফ করছেন। সেটি দেখে শিক্ষক একটু ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন, বাদশার পুত্রকে দিয়ে আমি পানি ঢালাচ্ছি পায়ে, এটি সম্ভবত বাদশা দেখে ক্ষুব্ধ হবে। কিন্তু বাকি অংশে তিনি শিক্ষক অবশ্য ভাবছেন যে না, আমি তো শিক্ষক, আমি সমাজে সম্মানের সবার উপরে, আমি শিক্ষক, আমি কাউকে ভয় করি না। তিনি বাদশা, তাতে কি, আমি শিক্ষক। কিন্তু এই কবিতার বাকি অংশ আছে, আমরা যেদিন পড়বো সেদিন আমরা জানতে পারবো। তবু আমি তোমাদের একটু আগে থেকে একটু টাস্ক দিয়ে রাখছি যে এই বাদশা আবার শিক্ষককে ডেকে পাঠালেন এবং শিক্ষকের কাছে জিজ্ঞাসা করলেন যে আমার পুত্র আপনার কাছে যে তেমন কিছুই শিখতে পারেননি, কারণ তার মধ্যে যদি গুরুজনের ভক্তি না থাকে, শিক্ষকের প্রতি শ্রদ্ধা না থাকে, তাহলে সে কিভাবে কি নৈতিকতা শিখবে, সে কিভাবে গুরুজনকে বা দেশকে সে ভালোবাসবে, কিভাবে সে সম্মান করবে। তখন বাদশা খুবই খুশি হলেন, শিক্ষক খুবই খুশি হলেন। বাদশাকে তার এই মহানুভবতা দেখে তিনি খুবই মুগ্ধ হলেন এবং তিনি বাদশাকে কুর্নিশ জানালেন। তো শিক্ষক হচ্ছেন আমাদের প্রতিটি সন্তানের অভিভাবক হচ্ছে তাদের বাবা মা। কিন্তু শিক্ষক কি করেন? শিক্ষক সেই সন্তানকে প্রকৃত শিক্ষা দান করেন, তাই না? শিক্ষক হচ্ছেন সেই সন্তানটিকে গড়ে তোলেন। বলা হয় শিক্ষক মানুষ গড়ার কারিগর। শিক্ষক হচ্ছেন কি? জ্ঞানের বাহন। শিক্ষক তার শ্রম সাধনা সব কিছু বিলিয়ে দেন। শিক্ষক শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, মূল্যবোধ, নৈতিকতা এই সব কিছু শিক্ষা দেন। তাদের জীবনের চলার পথে এগিয়ে চলার জন্য তিনি অনুপ্রেরণা দান করেন। সমাজের জন্য একজন আদর্শ মানুষ গড়ে তোলেন একজন শিক্ষক। সম্মানের দিক থেকে একজন শিক্ষক কিন্তু সমাজে সবার উপরে। এই তোমরা খেয়াল করে দেখতে পাবে, আজ পৃথিবীতে যারা অনেক বড় হয়েছেন তারা কিন্তু প্রত্যেককে শিক্ষককে কিন্তু অনেক শ্রদ্ধা করেন। আমরা এখন শিক্ষক, কিন্তু আমাদেরও তো শিক্ষক আছে, আমরা কিন্তু আমাদের শিক্ষককে অনেক অনেক শ্রদ্ধা করি। সমাজে আজ যারা প্রতিষ্ঠিত তারা প্রত্যেকেই শিক্ষককে সম্মান করেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা ছবি তোমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাবে। তিনি তার শিক্ষাগুরুকে তিনি লাল গালিচার উপর দিয়ে তিনি হাঁটিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু তার পাশে হেঁটেছেন। তিনিও কিন্তু শিক্ষককে সম্মান দেখিয়েছেন। প্রধানমন্ত্রীর এই ঘটনা কিন্তু আমাদের কাছে দৃষ্টান্ত। আমরা কিন্তু শিখতে পারি কিভাবে শিক্ষকের মর্যাদা দিতে হয়। তোমরা হয়তো করে ভাবছো যে ভয় পেয়ে যাচ্ছ যে শিক্ষককে আসলে কিভাবে আমরা সম্মান দেখাবো। শিক্ষককে তোমরা যেটা করো এটাই কিন্তু শিক্ষককে সম্মান দেখানো। এই যে শিক্ষকের আদেশ নিষেধগুলো তোমরা মেনে চলো, এই যে ক্লাসে তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনো, এটাই হচ্ছে শিক্ষককে সম্মান করা। পথে দেখা হলে শিক্ষকের সাথে সালাম দেওয়া, তাদের সাথে বিনয়ের সাথে নম্রভাবে কথা বলা, শিক্ষকের দেখানো পথে এগিয়ে চলা, তাদেরকে শ্রদ্ধা করা, তাই না? শিক্ষক অসুস্থ হলে তাদেরকে খোঁজ খবর নেওয়া, এই কাজগুলো তোমরা যেগুলো করো এগুলোই তোমাদের মনে প্রাণে শ্রদ্ধা দিয়ে ভক্তি দিয়ে এগুলো করতে হবে। এবং এগুলো শুধু আজ তোমরা যে শিক্ষকের কাছে পড়াশোনা শিখছো, তোমরা এই শিক্ষকের কাছে একসময় থাকবে না, তোমরা পরবর্তীতে আবার অন্য জায়গায় যাবে, অন্য প্রতিষ্ঠানে যাবে, অন্যান্য শিক্ষকের কাছে পড়াশোনা করবে, তখন কিন্তু তোমরা এই শিক্ষককে ভুলে গেলে চলবে না। ইনিও তোমাদের শিক্ষক, পরবর্তীতে যারা তোমাদের শেখাবেন তারাও শিক্ষক। সারা জীবনে সব শিক্ষকের কথা তোমাদের মনে রাখতে হবে, তাই না সোনামণিরা? তোমরা করো, তোমরা আমাদের সম্মান করো, অনেক সম্মান করো, এই জিনিসগুলাই সারা জীবন তোমাদের মনে শ্রদ্ধা দিয়ে ভক্তি দিয়ে সারা জীবন মেনে চলতে হবে, তাই না সোনামণিরা? শিক্ষকদের সম্মান করলে তোমরা জীবনে অনেক অনেক বড় হতে পারবে, তাই তো? তাহলে আমরা আজ কি শিখতে পারলাম বলো তো? একজন শিক্ষকের মর্যাদা সমাজে
অনেক অনেক উপরে। আমাদের কবিতার মূল ভাব, এই অংশ আমি যেটি বললাম এরকম মূল ভাব, অর্থাৎ এই শিক্ষাগুরুর মর্যাদা কবিতার মূল ভাব আমাদের বইয়ের পাঠ্য বইয়ের দেখো 83 পৃষ্ঠায় এখানে কিন্তু আছে। তোমরা একটু দেখতে পাচ্ছ সোনামণিরা? 83 পৃষ্ঠায় এই যে দেখো এখানে কিন্তু আছে। তোমরা এখান থেকে এই মর্যাদা সম্পর্কে, এই মানে শিক্ষাগুরুর মর্যাদা এই কবিতা সম্পর্কে তোমরা এখান থেকে মূল ভাবটি তোমরা জেনে নিতে পারবে। তো সোনামণিরা, এখানে শিক্ষক বলা হয়েছে যে শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড। শিক্ষক হচ্ছে কাণ্ডারি। তিল তিল করে নীরবে নিভৃতে শিক্ষক তার আদর্শ দ্বারা জাতীয় আকাঙ্ক্ষায় উপযোগী ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন, তাই না? সমাজ ও দেশের জন্য শিক্ষকের অবদান অপরিসীম, তাই শিক্ষকের মর্যাদা সবার উপরে, তাই না সোনামণিরা? আর এই বাদশাহ আলমগীরের পুত্রের যে কবিতাটি আমরা এই মানে শিক্ষক এবং পুত্রের সাথে যে বাদশাহ যে দৃশ্যটি দেখেছিলেন এবং তাকে ডেকে নিয়ে যে কথাগুলো তিনি বলেছিলেন, এটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ শিক্ষক বাদশাহ আলমগীর কিন্তু উপলব্ধি করেছিলেন যে ছাত্র তার শিক্ষকের যথাযথ মর্যাদা দিতে জানে না, শিক্ষকের সেবা করতে পারে না, সে কিন্তু কখনো পরিবার, রাষ্ট্র এগুলোর কিন্তু সেবা করতে পারবে না। তো সোনামণিরা, আজ আমরা এই কবিতায়, অর্থাৎ আজকে আমাদের পুরো ক্লাসে আমরা কি কি শিখলাম সোনামণিরা? আমরা একটু ফিরে দেখি। আমরা কি শিখলাম বলো তো? আমরা শিক্ষক মানে কবির কাজী কাদের নওয়াজের আমরা পরিচিতি সম্পর্কে জেনেছি। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কত সালে জন্মগ্রহণ করেছেন, তাই না? তিনি পেশায় কি ছিলেন, তাই না? কাজী কাদের নওয়াজও কিন্তু একজন শিক্ষক ছিলেন, তাই না? তার মৃত্যু সম্পর্কে, কত তারিখে তিনি মৃত্যুবরণ করেছেন, এ সম্পর্কেও কিন্তু আমরা আজ ক্লাসে জেনেছি। আমরা আজ কবিতার অংশটুকু আমরা আবৃত্তি করেছি, তাই না সোনামণিরা? আমরা কিছু শব্দের অর্থ জেনেছি, আমরা যুক্ত বর্ণ ভেঙে দেখেছি, তাই না? কবিতার ভাবার্থ সম্পর্কে আমরা বুঝতে চেষ্টা করেছি, তাই না সোনামণিরা? কেমন লেগেছে? আজকের কোনো বিষয়ে কি তোমাদের কোনো অস্পষ্টতা আছে? যদি থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে পারো। তো সোনামণিরা, চলো আমরা এই কবিতাটি আমরা আরেকবার একটু আবৃত্তি করি। তোমরা আমার সাথে আরেকবার আবৃত্তি করো। শিক্ষাগুরু মর্যাদা। কে লিখেছেন বলো তো? কবি কাজী কাদের নওয়াজ। বাদশাহ আলমগীর। কুমারে তাহার পড়াইত এক মৌলবি দিল্লির। একতা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে। পুলকিত হৃদে আনত নয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করেছেন সাফ সঞ্চরী অঙ্গুলি। শিক্ষক মৌলবি ভাবিলেন আজ নিস্তার নাহি, যায় বুঝি তার সবই। দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে। স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে। ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। হঠাৎ কি ভাবি উঠি কহিলেন আমি ভয় করি না কো, যাই যাবে শির টুটি। শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লির প্রতি সে তো কঞ্ছা। ভয় করি না কো, ধারি না কো ধার, মনে আছে মোর বল। বাদশাহ সুধারে শাস্ত্রের কথা শোনাবো অনর্গল। সোনামণিরা, আজ আমরা কবিতার অর্ধেক অংশটুকু আবৃত্তি করলাম। তো সোনামণিরা, ক্লাসের সময় নিশ্চয়ই শেষ হয়ে আসছে। তো সোনামণিরা, তোমরা সবাই কি করবে বলো তো? তোমাদের বাড়ির কাজ কি থাকলো বলো তো? এই কবিতার অংশটুকুই কিন্তু তোমাদের জন্য বাড়ির কাজ। তো সোনামণিরা, তোমরা বাড়ির কাজ করবে এবং তোমরা কিন্তু বাড়িতে অবস্থান করবে, একদমই কিন্তু বাইরে যাবে না, কোথাও বেড়াতেও কিন্তু একদমই যাবে না, ঠিক আছে সোনামণিরা? তোমরা কিন্তু অবহেলা করবে না। এই করোনা ভাইরাস কিন্তু আমাদের দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়ছে।
একে কিন্তু অবহেলা করলে চলবে না, কিন্তু তোমরা ভয় পাবে না। তোমরা কি করবে বলো তো? তোমরা সচেতন হবে। তোমাদের সচেতনতায় তোমরা কিন্তু নিজেরা সুরক্ষিত থাকবে, তোমাদের পরিবার সুরক্ষিত থাকবে এবং গোটা দেশই কিন্তু সুরক্ষিত থাকবে। আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে আমরা সবাই অনেক অনেক ভালো থাকতে পারবো। তো সোনামণিরা, তোমরা কি করবে বলো তো? নিয়মিত হাত ধুবে, সবকিছু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। বাইরে বের হতে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং তোমরা কি করবে বলো তো? সামাজিক দূরত্ব বজায় রাখবে, কোনো ভিড়ে চলার চেষ্টা করবে না এবং বাইরে থেকে এসে এবং যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার সেভাবে হবে। তাই তো সোনামণিরা? তাহলে তোমরা সবাই অনেক অনেক সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ক্লাসের অপেক্ষায় আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।